যে নেট টোটাল যে ফোর্সের কারণে এই পার্টিকেলটা একটা কেন্দ্রের চারিদিকে ঘুরছে, সেই টোটাল ফোর্সটাকেই বলা হয় অভিকেন্দ্র বল। হাই, আমি রিজওয়ানা আক্তার। আমি এর আগে বৃত্তীয় গতি চ্যাপ্টারটির ওপর দুটি ভিডিও আপলোড করেছি। প্রথম ভিডিওতে তোমার ছিল কৌণিক সরণ, কৌণিক বেগ এই সম্পর্কে কিছু কনসেপ্ট এবং তার উপর কিছু অঙ্ক। সেকেন্ড যে লেকচারটা আমি দিয়েছিলাম সেই লেকচারটাতে কৌণিক ত্বরণ, স্পর্শকীয় ত্বরণ, এছাড়াও তোমার ছিল কেন্দ্রমুখী ত্বরণ। এই তিনটে জিনিস কি এবং নেট ত্বরণ, এই জিনিসগুলো কি, কোন অভিমুখে কাজ করে, এদের উপর অঙ্ক যদি আসে তোমরা কিভাবে মানে বের করবে, কারণ আলটিমেটলি কনসেপ্ট বুঝে অঙ্ক করাটাই তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই দুটো লেকচার যদি তোমরা দেখে নাও তাহলে এই সমস্ত টপিকগুলোর ওপর অঙ্ক এবং কনসেপ্ট তোমাদের মাথায় পুরোপুরি ঢুকে যাবে এবং তোমাদের কোনো ভয় থাকবে না। এটা আমার গ্যারেন্টি, আমার পক্ষ থেকে তোমাদের জন্য গ্যারেন্টি। আচ্ছা, আজকে পড়াবো অভিকেন্দ্র বল বা অভিকেন্দ্রিক বল, উচ্চারণ যা খুশি হতে পারে, এবং যেটাকে ইংলিশে বলা হয় সেন্ট্রিপেটাল ফোর্স, আর অপকেন্দ্রিক বল বা অপকেন্দ্র বল হোয়াট এভার, এবং তার ইংলিশ টার্ম হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এই দুটো জিনিস কি, দুটোর এসছে কিভাবে, কোন দিকে কাজ করে, কেনই বা এসছে, কি কারণে আমরা এটা পড়বো, সেই সম্পর্কে আমি আজ তোমাদের পড়াবো। শুধু এইটুকু বোঝাবো না, এর ওপর অঙ্ক করাবো এবং বিভিন্ন গাণিতিক সমীকরণ বৃত্তীয় গতি চ্যাপ্টারটির ওপর যা যা আছে তার উপর অঙ্ক সব আমি আজকে এই লেকচারটিতে তোমাদের বোঝাবো। তো বেশি দেরি না করে শোনো, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শোনো, দেখো, খাতা কলম সামনে নিয়ে রাখো। ঠিক আছে, ডান। আর একটা কথা, এর আগে দুটো লেকচার অবশ্যই তোমরা দেখে নিও, এটা আমার রিকোয়েস্ট। আচ্ছা, তো অভিকেন্দ্র বা অপকেন্দ্র বল জিনিসটা কি তার জন্য আমি একটা দেখাই এমনি হাতে করে, হাতে কলমে। দাঁড়াও, এর আগের লেকচারও দেখিয়েছিলাম, এখানেও দেখাচ্ছি। এটা দেখো, এটা কি বৃত্তীয় গতি, বৃত্তীয় গতি এভাবে ঘুরছে। ঠিক আছে, এবার আমি তোমাদের এইভাবে দেখাচ্ছি। এটা বৃত্তীয় গতি, তো বৃত্তীয় গতি মানে এই যে সেন্টার, কেন্দ্র, এই কেন্দ্রকে ঘিরে এই বস্তুটা এভাবে ঘুরছে, ঘুরছে এভাবে। তাহলে এটা কি, কেন ঘুরছে? আমি যদি এটাকে সুতো দ্বারা কানেক্ট না রাখতাম, কানেক্ট রাখলাম না, এবার হাত থেকে যতই ঘোরাই না কেন এই বস্তুটা কি ঘুরবে? ঘুরবে না। তাহলে বস্তুটা ঘুরছে এই সুতো দ্বারা কানেকশনের জন্য। সুতোটা এখানে কিসে কাজ করছে, কি কাজ করছে সুতোটা? দেখো, যখন এভাবে ঘোরাচ্ছি তখন এই সুতোর মধ্যে একটা টান বল কাজ করছে। কি বল? টান বল। সেই টান বলটাই কি করছে, এই এই কাটারটাকে কি করছে? ঘোরাতে কাজ করছে। তাহলে টান বলটা এই একটা নির্দিষ্ট কেন্দ্র, নির্দিষ্ট এটা কেন্দ্রই তো, এই কেন্দ্র চারিদিকে ঘুরপাক করাতে হেল্প করছে, সাহায্য করছে। আমি প্রথমেই বলেছিলাম যে এই চ্যাপ্টারটার নাম কিভাবে মনে রাখবে? চক্কর চ্যাপ্টার। তোমরা যে চক্কর ভাবছো সে চক্কর নয়, তবে অনেকটা ওইরকম। এটা হলো কেন্দ্র, এর চারিদিকে চক্কর কাটছে। কেন্দ্রতে কেউ একজন আছে, প্রিয়তমা বা প্রিয়তম, চক্কর কাটছে। তাহলে কেন কাটছে? একটা আকর্ষণ বল কাজ করছে বলে তো এই চারিদিকে ঘুরছে, তাহলে কেন ঘুরবে? তাহলে যে বলের কারণে আকর্ষিত হয়ে এ ঘুরছে, কেন্দ্রমুখী যে বলের কারণে আকর্ষিত হয়ে ঘুরছে, সেই বলটাকেই বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স, নট ফিউগাল, মানে অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল, অপকেন্দ্র নয়, অভিকেন্দ্র, কেন্দ্রমুখী বল। তাহলে অভিকেন্দ্র বল কিছুই না, যে নেট টোটাল যে ফোর্সের কারণে এই পার্টিকেলটা একটা কেন্দ্রের চারিদিকে ঘুরছে, সেই টোটাল ফোর্সটাকেই বলা হয় অভিকেন্দ্র বল। ঠিক আছে, তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন এটা উদাহরণ দিয়েছি। তাহলে এই ক্ষেত্রে এই বস্তুটা বৃত্তাকার পথ, বৃত্তাকার পথটা দেখে মনে হয় যে কি বৃত্তাকার পথ, এখানে ব্যাপারটা হচ্ছে বৃত্তটা এরকম। এবার যেহেতু এটা 3D, এইভাবে এইটা, এটা মানে এটা এইভাবে, মানে এরকম করে ঘুরছে, আর এই যে ছবিটা, এই ছবিটা হচ্ছে এইভাবে ঘুরছে।
কল্পনা নিশ্চয় করতে পারছো, তোমরা তো কাল্পনিক খুব ভালোই জেনজি। তো এটা নিশ্চয়ই বুঝতে পারছো, এই ছবিটা এঁকেছি এরকম করে, আর এই ছবিটা এঁকেছি এরকম করে, এরকম করে ঘুরছে এটা। বেশ, আর বেশি বকবো না। তো এই বস্তুটা ঘুরছে এভাবে, কেন ঘুরছে? সুতো দিয়ে কানেক্ট করেছি, টান বল লাগছে, টান বলের কারণে কেন্দ্রমুখী বল, যেহেতু টান বলটা, এর কারণে এইটা ঘুরছে। তো এই বস্তুটার উপর কেন্দ্রমুখী নেট বা টোটাল ফোর্স কত? অবশ্যই টি, টান বল। তাহলে এই নেট বলটাই হবে সেক্ষেত্রে সেন্ট্রিপিটাল ফোর্স। বুঝতে পারছি। এবার একটা অন্য উদাহরণ দিচ্ছি। মাঝখানে নিউক্লিয়াস, মানে প্রোটন নিউট্রন আছে, তার চারদিকে ইলেকট্রন রয়েছে। ইলেকট্রন এর চারিদিকে ঘুরছে কেন? স্থিরতাড়িতিক আকর্ষণ বলের জন্য, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য। তো সেটা কোন বরাবর হয়? এই বরাবর। এর দ্বারা আকৃষ্ট হচ্ছে। এই বলটাকে তখন আমরা কি বলবো? এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এটা তোমরা বলবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি দিদি? এটা মানে হচ্ছে দুটো আধান, অপোজিট আধান, প্লাস বা আধান, নেগেটিভ না মাইনাস, এই দুটোর মাঝখানে যে আকর্ষণ বল সেটাকে স্থির তাড়িতিক আকর্ষণ বলে। স্থির তাড়িতিক কেন? কারণ প্লাস মাইনাস দুটো চুপচাপ বসে আছে, তাদের মাঝখানে, বুঝতে পারছো, আকর্ষণ বল হচ্ছে, সেই আকর্ষণ বলটাকে স্থির চুপচাপ আছে, তাড়িতিক তড়িৎ আধানের মধ্যবর্তী আকর্ষণ বল, তাই স্থির তাড়িতিক আকর্ষণ বল, যাকে ইংলিশে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো এই ক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কোন অভিমুখে কাজ করছে? অবশ্যই এই কেন্দ্রমুখী, তার কারণে ঘুরপাক খাচ্ছে। বুঝতে পারছি। তাহলে এই ছবিটার মধ্যে নেট ফোর্স, নেট টোটাল বল কেন্দ্র বরাবর কোনটা কাজ করছে? এই স্থির তাড়িতিক আকর্ষণ বল। আর এইটাই অভিকেন্দ্র বল। ঠিক আছে, এটাই অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল বোঝা গেল, নেট বল যেটা কেন্দ্রমুখী কাজ করছে। এবার প্রশ্ন হচ্ছে, অভিকেন্দ্র বল এর অভিমুখ কোন দিকে? অবশ্যই কেন্দ্রমুখী ব্যাসার্ধ বরাবর। ফার্স্ট প্রশ্ন কমপ্লিট। অভিকেন্দ্র বলের ফর্মুলা কি হবে? আর অভিকেন্দ্র বল যেহেতু বল, সুতরাং ভেক্টর রাশি, তো এর ফর্মুলা কি হবে? এখানে তো ছবি দেখে বলে দিলাম, হ্যাঁ টান বল সেটা অভিকেন্দ্র বল। এবার অভিকেন্দ্র বলের ফর্মুলা কি? প্রথমত, বল মানেই হচ্ছে ভর ইন্টু ত্বরণ। এবার এখানে ত্বরণটা কি ত্বরণ রাখবো? এর আগের লেকচারে আমি বলেছিলাম ত্বরণ অনেক প্রকার আছে এই বৃত্তীয় গতি চ্যাপ্টারটিতে। 1 স্পর্শকীয় ত্বরণ, 2 কেন্দ্রমুখী ত্বরণ, 3 নেট ত্বরণ। তো এই ক্ষেত্রে বলটা কোন মুখে কাজ করছে? অবশ্যই কেন্দ্রমুখী কাজ করছে। তাহলে বল কেন্দ্রমুখী, তাহলে ত্বরণটাও কেন্দ্রমুখী ত্বরণটাই নেব, তাহলে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন নেব, মানে এসি আমরা এখানে রাখবো। এবার এর আগের লেকচারে আমি বলেছিলাম এসি এর ফর্মুলা কি হয়? ভি স্কোয়ার বাই আর অথবা ওমেগা স্কোয়ার আর। কেন আসছে বোঝাচ্ছি। তাহলে এখানে আমি ফর্মুলাটা বসাই, এম ভি স্কোয়ার বাই এম ওমেগা স্কোয়ার আর। তাহলে সেন্ট্রিপিটাল বা অভিকেন্দ্র বলের ফর্মুলা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর বা এম ওমেগা স্কোয়ার আর। অঙ্কতে যদি ভি বলে দেওয়া থাকে তাহলে এই ফর্মুলাটা পুট করবো, যদি ওমেগা বলে দেওয়া থাকে তাহলে এই ফর্মুলাটা পুট করবো, বা যদি ফ্রিকোয়েন্সি এফ বলে দেওয়া থাকে সেক্ষেত্রে ওমেগা গেল 2πf করে ওমেগাটা বার করে নেবো, দেন পুট করবো এই ফর্মুলাতে, দেন আমার কমপ্লিট হয়ে যাবে এফসি বার করা। ডান। তাহলে এই ক্ষেত্রে আমি বললাম যে টান বলটা হচ্ছে অভিকেন্দ্র বল রূপে কাজ করছে। তাহলে অঙ্ক তোমাকে দিল যে এই বস্তুটাকে ঘোরানো হচ্ছে এভাবে, তো বস্তুটার এই যে টান বল রয়েছে, এই টান বলের মান হচ্ছে ধরো 10 নিউটন। তো তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে এই বস্তুটা যে ঘুরছে, পাই পাই করে ঘুরছে, তুমি যে ঘোরাচ্ছ, এই বস্তুটা কি আছে? ওমেগা আছে, কৌণিক বেগ আছে। দেখো এটা ঘুরছে, তো এটা অক্ষ, তাহলে এটা কি ঘোরা মানে কি? তার একটা কৌণিক বেগ আছে, তো তোমাকে টিটা বলে দিল, ওমেগাটা বার করতে বললো, আর এমটাও বলে দিল ধরো 10। ঠিক আছে, এমটা বলে দিল 10, আর রেডিয়াসটাও বলে দিল 10, মানে সব এস আইতে আছে। তাহলে এবার বসো, তাহলে এরকম ধরনের অঙ্ক যদি দেয় তাহলে আমি কিভাবে এই অঙ্কটাকে সলভ করবো? যে একটা বস্তুকে ঘোরাচ্ছি এভাবে পাই পাই করে, এবার বস্তুটাকে ঘোরানো একটা সুতোর সাথে যুক্ত করে ঘোরাচ্ছি, তাহলে টান বল বলে দিয়েছে 10 নিউটন কাজ করছে, এর ভর হচ্ছে 10 কেজি ধরো, আর যে ব্যাসার্ধ
অনুযায়ী আমি ঘোরাচ্ছি সুতো যে দৈর্ঘ্যটা, সেটা তো ব্যাসার্ধ হিসেবে কাজ করছে, তার হচ্ছে 10 মিটার। এবার প্রশ্ন করছে তোমাকে যে বার করো, তুমি কি বার করো, ওমেগা বার করো। তাহলে এই সমস্ত অঙ্ক সলভ করার জন্য আমাকে কি করতে হবে, যেহেতু ঘোরাচ্ছি সেহেতু নেট ফোর্স কেন্দ্রমুখী, সেটা কত কাজ করছে, টান বলটা, সেটাই কি এফসি, মানে অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বলের ফর্মুলা কি, এম ওমেগা স্কোয়ার আর। টান বল এর মান বসাও 10 নিউটন, এম এর মান বসাও 10 কেজি, ওমেগার মান বসাও, জানো না তো ওমেগা স্কোয়ার, এটার বার করতে হবে, আর এর মান বসাও 10। ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত, 10, এরকম একটা ব্যাপার আসবে। ঠিক আছে, ওমেগা ইকুয়াল টু √1/10, একক কি হবে, রেডিয়ান পার সেকেন্ড। তো এরকম অঙ্ক দিতেই পারে। তো এরকম অঙ্ক দিলেই আমি মাথাতে প্রথমে কাজে লাগাবো যে টান বল বলে দিয়েছে, ওমেগা বার করতে বলেছে, এবং ঘুরছে। তাহলে ঘুরছে কেন, নিশ্চয়ই অভিকেন্দ্র বল আছে। তো অভিকেন্দ্র বলের সঙ্গে টান বল সমান করে দাও, যেহেতু ওইটাই অভিকেন্দ্র বল। তো সমান করে দিলে সব বলে দিয়েছে, ওমেগা বার করে নিতে পারবো ইকুয়েশনের থ্রু, সমীকরণের থ্রু। ডান। এবার আসছে পিকচারে অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স। এইটা কি আর এটা কেনই বা এলো, এটা না এলে কি অঙ্ক করা যেত না, বা অসুবিধা হতো, অসুবিধা হতো। ফিজিক্সে প্রত্যেকটা জিনিস আসে একটার পর একটা, তার কারণ হচ্ছে সহজ করবার জন্য। প্রথমে হয়তো আমাদের মনে হয় যে কঠিন খুব, কেনই বা এলো অপকেন্দ্র বল, কিন্তু যখন গোথ্রু হয়ে যাবে এই কনসেপ্টের উপর, তখন বুঝবে, যখন অঙ্ক করবে, যে হ্যাঁ এইটার একটা ইম্পর্টেন্স আছে। এটা আমাদের সলভ করার যে আমরা যে অঙ্ক সলভ করবো ফিজিক্সে, সেটা আরো সহজ করে দেবে এই অপকেন্দ্র বলের কনসেপ্টটা, যদি আমরা বুঝতে পারি। আমি এর আগে বলেছিলাম নিউটনের গতিসূত্র চ্যাপ্টারটি যখন পড়াচ্ছিলাম, লিফট প্রবলেম যখন পড়াচ্ছিলাম, তখন সিউডো ফোর্সের একটা কনসেপ্ট দিয়েছিলাম। সেটা হচ্ছে তোমার সিউডো ফোর্সের একটা কনসেপ্ট দিয়েছিলাম, কেন সিউডো ফোর্স বা ছদ্ম বল লাগে, কিভাবে লাগে, কোন অভিমুখে একটা বস্তুর উপর আমি অ্যাপ্লাই করবো সিউডো ফোর্স বা ছদ্ম বল, কোন পরিস্থিতিতে অ্যাপ্লাই করবো, সেটা আমি বলেছিলাম। আজকে আরেকবার বলে দিচ্ছি, সিউডো ফোর্সের কনসেপ্টটা যদি তোমরা ভালোভাবে বুঝে নিতে পারো, তো অপকেন্দ্র বল তোমাদের কাছে জল ভাত বা পানি ভাত। আচ্ছা, তাই আমি এটা এই অঙ্কটা মুছে দিচ্ছি, এখানে বোঝাচ্ছি। এই বস্তুটাকে আমি ঘোরাচ্ছি, বস্তুটার মধ্যে ত্বরণ আছে, আছে তো, বৃত্তীয় গতি মানে ত্বরণ আছে। আচ্ছা, ত্বরণ কেন আছে, বেগের পরিবর্তনের জন্য আছে। আচ্ছা বেশ, তাহলে ত্বরণ আছে, ত্বরণ উপস্থিত, ত্বরণ উপস্থিত এরকম একটা ফ্রেমে তুমি যদি চুপচাপ বসে যাও বান্দর হয়ে বা মানুষ হয়ে বসে যাও, তাহলে তুমি যে ফ্রেমটাতে বসে গেলে সেটা হয়ে গেল নন ইনার্শিয়াল ফ্রেম। যে ফ্রেমে তুমি নিউটনস এর কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে না। নন ইনার্শিয়াল ফ্রেম মানে কি, এমন একটা ফ্রেম যেখানে ত্বরণ আছে, আর সেই ফ্রেমে গিয়ে তুমি চুপটি করে বসে গেলে, সেই ফ্রেমটাকে নন ইনার্শিয়াল ফ্রেম আমরা বলি। ডান। তো নন ইনার্শিয়াল ফ্রেম মানে বোঝা গেল। এবার এই ফ্রেমেই আসে সিউডো ফোর্স বা ছদ্ম বল। যখন এরকম করে ঘুরছে, তুমি এর উপর চেপে আছো, চেপে আছো, তো তুমি অনুভব কি করছো, কোন দিকে ছিটকে বেরিয়ে যাওয়ার অনুভব করছো, কোন দিকে, বাইরের দিকে। মানে বাইরের দিকে যে বলটা তখন লাগবে, তখন আমরা বলবো সেটাকে সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে যখন আমরা নন ইনার্শিয়াল ফ্রেমে বসে যাব চুপটি করে, তখন এই কেন্দ্র বরাবর বাইরের দিকে যে বল, যেদিকে ত্বরণ কাজ করছে, ত্বরণ কোন দিকে কাজ করছে, কেন্দ্রমুখী ত্বরণ নিশ্চয়ই এদিকে কাজ করছে বলে তো ঘুরছে। যেদিকে ত্বরণ কাজ করছে তার অপোজিটে ছদ্ম বল বা সিউডো ফোর্স অ্যাপ্লাই হয়। বোঝা গেল, সিউডো ফোর্সের অভিমুখ কোন দিকে, যেদিকে ত্বরণ তার অপোজিটে। ত্বরণ কোন দিকে, এই বরাবর। এবার তোমরা বলবে ত্বরণ তো অনেক অভিমুখেই তুমি শিখিয়েছিলে দিদি, স্পর্শকীয় একটা ত্বরণ ছিল, এই বরাবর একটা ত্বরণ ছিল, এই বরাবর। তা তুমি এটাকে কেন নিচ্ছ, প্রশ্ন এটা আসতে পারে তোমাদের মাথাতে। তার কারণ একে ঘোরাচ্ছি, ঘুরছে কোন ত্বরণের কারণে, অবভিয়াসলি এসি এর কারণে। তাহলে
যে কারণে ঘুরছে, এসি এর কারণে তো ঘুরছে। তাহলে এই এসি এর অপোজিটে কাজ করবে তোমার সিউডো ফোর্স, যেটা হচ্ছে অপকেন্দ্র বল, মানে সেন্ট্রিফিউগাল ফোর্স। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে সহজ, জিনিসটা সহজ কেন হলো? এ ঘুরছে, এদিকে টান বল কাজ করছে, এদিকে অপকেন্দ্র বল কাজ করছে, যেহেতু ছিটিয়ে বেরিয়ে যাচ্ছে না, সুতরাং এই বলটা আর এই বলটা সমান, দুটোকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। একটা মানুষ রয়েছে বা তুমি এখানে দাঁড়িয়ে রয়েছে, এদিকে একজন টানছে, এদিকে একজন টানছে, একই বল দিয়ে টানছে, তুমি কোনো দিকে যাচ্ছ না। কেন যাচ্ছ না? এইদিকে যত বল দিয়ে টানা হচ্ছে, এইদিকে ঠিক তত বল দিয়ে টানা হচ্ছে, তাই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ঠিক সেরকম এ ছিটিয়ে চলে যাচ্ছে না, এই ঘুরছে, তার কারণ হচ্ছে এদিকে যত বলে টানা হচ্ছে, মানে এদিকে টান বল তো, আর এদিকে অপকেন্দ্র বল কেন এলো, তুমি এই সিস্টেমে চেপে গেলে, তাই এই বরাবর অপকেন্দ্র বল, এই বরাবর টান বল, দুটো সমান হয়ে গেলো, তাই ছিটিয়ে গেল না। তাহলে এখান থেকে ইকুয়েশন অনুযায়ী আমরা কি লিখতে পারি? টান বল ইকুয়াল টু অপকেন্দ্র বল, সিএফ লিখছি, সেন্ট্রিফিউগাল, এটা সমীকরণ অনুযায়ী। টান বল ইকুয়াল টু, এর এর ফর্মুলা কি হবে? এর ফর্মুলা কি হবে? এম কি স্কয়ার বাই আর। তো দুটো পার্থক্য কিছু নেই, পার্থক্য হচ্ছে এটাই, যখন আমি অভিকেন্দ্র বলের কনসেপ্ট বলছিলাম তখন আমি সিস্টেমের বাইরে থেকে, দূর থেকে দেখছি যে ঘুরছে, এইদিকে নেট ফোর্স কি কাজ করছে, টান বল, সেটাই অভিকেন্দ্র বল। যখন অপকেন্দ্র বলের কনসেপ্ট আসছে তখন কেন আসছে? কারণ সিস্টেমের উপর আমি চেপে পড়লাম বা তুমি চেপে পড়লে, ফলে কি সিউডো ফোর্সের কনসেপ্ট আছে, সেটাই হচ্ছে অপকেন্দ্র বল। আশা করি বোঝাতে পেরেছি অপকেন্দ্র বল কি, অভিকেন্দ্র বল কি, কেন লাগছে, কোন দিকে লাগছে, অভিমুখ কোন দিকে। ডান। দেখো একটা ছবি আমি এখানে এঁকে রেখেছি, এটা যেটা দণ্ড, সেই দণ্ডকে দণ্ডর সঙ্গে যুক্ত করে একটা সুতো দিয়ে এই 1 কেজি ভরের বস্তুটাকে, তারপর এইখান থেকে আরেকটা সুতো বার করলাম, তার দ্বারা 2 কেজি ভরের বস্তুটাকে যুক্ত করলাম, আবার একটা সুতো বার করলাম, 3 কেজি ভরের একটা বস্তুকে যুক্ত করলাম। এবার ঘোরাচ্ছি দণ্ডটাকে। যদি ঘোরানো হয় তাহলে এর প্রত্যেকটা ভরের বস্তু ঘুরবে। এবার জিজ্ঞাসা করা হচ্ছে এই সুতোতে কত টানের সৃষ্টি হবে, এখানে কত, এখানে কত, T1 T2 T3 তোমাদের বার করতে বলা হয়েছে। তোমরা প্রথমে ট্রাই করো, তারপর আমারটা দেখবে, কারণ এইখানে একটা জিনিস তোমাদের ভুল হবে। প্রথমে আমি ভুলটা করবো, তারপর তোমাদের শেখাবো ঠিকটা কি হবে। ডান। প্রথমেই বলে দিলাম ভুলটা করবো, তো তোমরা তো প্রথমেই স্কিপ করে দেবে, ভুলটাকে দেখো তারপর ঠিকটা দেখবে। দেখো প্রথমে আমি বার করি এই 3 কেজি ভরের বস্তুটার জন্য টান বল কত। তাহলে টান বল বার করতে গেলে আমি দেখছি যে সিস্টেমটা ঘুরছে ওমেগা কৌণিক বেগে 2 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে অবশ্যই এই 3 কেজি ভরের বস্তু যখন ঘুরছে এর সাপেক্ষে এভাবে, তাহলে একে ঘোরাচ্ছে কে? কে ঘোরাচ্ছে? কেন্দ্রমুখী বল। তুমি বাইরে থেকে অবজার্ভ করছো, এখানে চেপে পড়ো নাই, মানে অভিকেন্দ্র বলে কনসেপ্ট, তুমি দুটোর মধ্যে যে কোনো একটা লাগাতে পারো। আমি এটাই করছি, এটা ইজি জন্য, বা যদি তোমার ওটা ইজি লাগে তো এটা বলো বেশ। আমি বাইরে থেকে অবজার্ভ করছি যে এ ঘুরছে 3 কেজি ভরের বস্তুটা, কেন ঘুরছে? কেন্দ্রমুখী একটা বলের কারণে, তো সেটা হচ্ছে অভিকেন্দ্র বল। এই বরাবর কাজ করছে অভিকেন্দ্র বল, সেটা সমান কত? এর উপর টোটাল ফোর্স, নেট ফোর্স কত লাগছে, কোন অভিমুখে লাগছে? নেট ফোর্স লাগছে T3, সেটা লাগছে কেন্দ্রমুখী, তাহলে এই ক্ষেত্রে FC ইকুয়াল টু T3। ডান। এর উপর তো আর কোনো এই অভিমুখে কোনো বল কাজ করছে না, তো শুধু এই অভিমুখে নেট ফোর্স কাজ করছে, সেটাই হলো FC, মানে সেন্ট্রিপিটাল ফোর্স। FC এর ফর্মুলা কত? M ওমেগা স্কয়ার আর। M কত? 3 কেজি, ওমেগা কত? 2, আর কত? এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স 3, 2 4, 3 12, 3 12 36 নিউটন হবে এই টান বলের মান। এবার আমি বার করবো T2 এর মান। তো T2 এর মান যদি বার করতে হয় তাহলে আমি কি দেখবো? এই 2 কেজি ভরের বস্তুটাকে লক্ষ্য করব, এ ঘুরছে, এর এই ধারেও একটা অবজেক্ট আছে, এ ধারেও একটা অবজেক্ট আছে। এ ঘুরছে কিসের কারণে? কেন্দ্রমুখী নেট বলের কারণে, মানে এই বরাবর FC কাজ করছে, নেট বল। এবার আমি 2 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করলাম, 2 কেজি, এর উপর টোটাল কয়টা বল কাজ করছে সেটা দেখবো। দেখো এই বরাবর কাজ করছে কি T2। এবার যেহেতু 2 কেজির সঙ্গে 3 কেজি একটা সুতো দিয়ে যুক্ত আছে, এই সুতো পুরোটাতে টান বল আছে। যদি এইখানে তুমি দাঁড়িয়ে টান বলটার অভিমুখ দেখতে চাও, তাহলে টান বলের অভিমুখ এই বরাবর হবে বাইরের দিকে। এইখানে দাঁড়িয়ে যখন টান বলের অভিমুখ দেখতে চাইবে তখন এই বরাবর হবে T3। টান বলের অভিমুখ বার করতে পারো তো? এইখানে থেকে যদি এইখানে দাঁড়িয়ে যদি টান বলের অভিমুখ বার করতে চাও, এখানে দাঁড়িয়ে ছাটা করলো,
ছাতাটা কিভাবে খুলবে, সুইচ টিপলে ছাতাটা খুললো এইভাবে, তাহলে টান বল অভিমুখ এদিকে। আমি পড়িয়েছিলাম, আবার বলে দিলাম, T3 এই বরাবর। 2 কেজির উপর নেট ফোর্স, নেট বল কেন্দ্র বরাবর কত? T2 মাইনাস T3, তাই তো? এ ঘুরছে কেন? অবশ্যই কেন্দ্রমুখী একটা বলের কারণে। ওর উপর টোটাল কয়টা বল কাজ করছে? এই বরাবর একটা, এই বরাবর একটা, টোটাল বল কয়টা? এইটা মাইনাস এইটা। তোমাকে কোমর ধরে একজন টানলো 10 নিউটন বল দিয়ে, একজন টানলো 5 নিউটন বল দিয়ে, তুমি কোন দিকে নড়বে? এই দিকে নড়বে। কত বলের জন্য নড়বে? 10 এদিকে, 5 এদিকে, 10 মাইনাস 5, 5 নিউটন বলের জন্য এদিকে ঘুরবে। ঠিক সেরকম এ ঘুরছে টান বলের জন্য, যেটা কেন্দ্রমুখী বল, সেটা নেট বল কত? এই বরাবর একটা বল কাজ করছে, এই বরাবর একটা বল কাজ করছে, কিন্তু নেট তো এদিকেই, সুতরাং এইটা মাইনাস এটা হবে নেট ফোর্স। আর নেট ফোর্সটাকে কি বলা হয়? সেন্ট্রিপিটাল বা অভিকেন্দ্র বল। ফর্মুলা জানি, বসে দাও। T2 মাইনাস T3 সমান FC। FC ফর্মুলা হচ্ছে M ওমেগা স্কয়ার। আর M এর মান কত? 2 কেজি, 2 ওমেগা কত? 2 আর কত ডিস্টেন্স? 2 মিটার। বসিয়ে দিলাম। এবার আমরা জানি T3 এর মান 36 নিউটন, তো T2 ইকুয়ালস টু T3 প্লাস এটা হবে। ডান। T2 টা বার করতে বলছে, T3 মানে 36 প্লাস যদি 4, 2 8, 2 16, 52 নিউটন বেরোবে T2 এর মান। আমি ভুলটা করাইনি, আমি ঠিকটাই করাচ্ছি। প্রথমে বলে দিলাম আমার মেরি মার্জি। আচ্ছা, ভুলটা মানুষ কোথায় করে? ভুলটা করে এখানে যে T2 ইকুয়াল টু M ওমেগা স্কয়ার করে দেয়, আর এটা ভুল করে দেয়। কিন্তু এটা হবে না, কারণ নেট বল এর উপর দুইটা বল কাজ করছে, T2 আর T3। নেট বল T2 মাইনাস T3 করতে হবে। T2 ইকুয়াল টু M ওমেগা স্কয়ার আর করে দিলে পুরোটা ভুল হয়ে যাবে। বুঝতে পারছি? সেই জন্য বলেছিলাম অভিকেন্দ্র বল মানে হচ্ছে কেন্দ্রমুখী নেট বল, যেটাই হবে অভিকেন্দ্র বল। তো বলটা ইকুয়াল টু M ওমেগা স্কয়ার, সেই অনুযায়ী আমি অঙ্কটা করবো। এবার T1টা তোমরা বার করো, কমেন্ট সেকশনে আমাকে জানাও। বার করতে পারবে কমেন্ট সেকশনে জানাও, আমি খুশি হবো আর কি। তো এই অঙ্কটা বোঝা গেল। এরপর আমি আর অঙ্ক করাবো, তো স্ক্রিনশট নিয়ে নাও। করাবো মরণ কূপ। সেটা আবার কি? বিভিন্ন মেলাতে এই খেলাটা হয়, ডেথ ওয়েল বলা হয়, যেটা এরকম এই জায়গাটাতে বাইকার, আই এম রাইডার নাকি, তারা এভাবে দেখেছো নিশ্চয় যে এইটা তো সিলিন্ডার, তো সিলিন্ডারের তল বরাবর বাইকটা চালাই হবে। কি করে দেখাবো? এইভাবে যাত্রা শুরু করো, ঠিক? এই সারফেসটা, এটা হলো সিলিন্ডার, হ্যাঁ, গোল গোল সিলিন্ডার, এভাবে করছে। দেখে ভয় লাগে না? পড়ে যেতেও তো পারে। কোন দিকে পড়ে যাবে? নিচে পড়ে যেতে পারে। তো কেন পড়ে না? কিসের কারণে পড়ে না? পুরো কনসেপ্টটা কি সেটা বোঝাবো এখানে। আচ্ছা, এই বাইকারটা যখন ঘুরছে, দেখো 3D তো বোর্ডটা নয়, বোর্ডটা 2D সারফেস। তো এখানে তোমাকে কল্পনা করতে হবে, কল্পনা শক্তি কাজে লাগাও। একটা সিলিন্ডার আছে, ড্রাম আছে, ব্লু ড্রাম, হ্যাঁ সেই পাকড়ে। তো ব্লু ড্রাম ভেতরে রেখে ঢুকেছে, কেউ ঢুকে না। আচ্ছা, একজন বাইকার ব্লু ড্রামের ভেতরে বাইকার রাইড করে না, কল্পনা করো ড্রাম মানে ওরকম দেখতে সিলিন্ডার। সেখানে কি ওই ড্রামের কি একটা সারফেস আছে এরকম, তো বাইকারটা এইভাবে ছুটছে, এভাবে ছুটছে। তো পড়ে যেতে তো পারে, কেন পড়ছে না? তাই তো? তো ছুটছে কোন? এই সারফেস বরাবর ছুটছে মানে কি? একটা বৃত্তাকার পথ বরাবর ছুটছে, কল্পনা করে বৃত্তাকার পথ বরাবর ছুটছে, এটা কেন্দ্র, ছুটছে এবং ঘুরছে, একে কেন্দ্র করে ঘুরছে। এবার কাউকে কেন্দ্র করে চক্কর কাটছে, কেন কাটছে? এই বরাবর তার কিছু একজন আছে, কেউ একজন আছে যে আকর্ষণ করছে, আকর্ষিত করছে, ফলে কেন্দ্র বরাবর একটা বল কাজ করছে, সেটা হচ্ছে অভিকেন্দ্র বল। এটা বোঝালাম, তাই আমি এখানে বলছি, এর আগেই বোঝালাম তাই বলছি। এবার এর পড়ে যাওয়ার টেন্ডেন্সি কোন দিকে? আপেক্ষিক গতি কোন দিকে? ধরাম করে নিচে পড়ে যাওয়ারই তো টেন্ডেন্সি আছে, উপরে তো উঠে যাওয়ার টেন্ডেন্সি না। আপেক্ষিক গতি এইগুলো। কেন আপেক্ষিক গতি এই বরাবর কেন পড়তে চাইছে? তার কারণ এই বরাবর অভিকর্ষজ একটা বল কাজ করছে, পৃথিবীকে টানছে।
সেটা মান কত mg। এইটুকু ক্লিয়ার ছবিতে? আপেক্ষিক গতি এই দিকে, তাহলে ঘর্ষণ বল এই সারফেসের উপর কোন দিকে লাগবে? আমরা জানি আপেক্ষিক গতি যে অভিমুখে হয়, ঘর্ষণ বল তার বিপরীত অভিমুখে কাজ করে, তার কারণ আপেক্ষিক গতিকে বিরোধিতা করে। ঘর্ষণ বল কাজ করবে এই সারফেসে এই বরাবর, এটা হলো ঘর্ষণ বল। ক্লিয়ার? তাহলে এই কখন পড়বে না? যখন এই ঘর্ষণ বল F ইকুয়াল টু mg সমান হবে এবং বেশি হবে, তবে এ স্লিপ কেটে পড়বে না। ক্লিয়ার? গ্রেটার ইকুয়াল mg, এটুকু ক্লিয়ার। এবার ঘর্ষণ বলের মান কত হয়? আমরা জানি মিউ ইন্টু এন, তাই তো, মিউ ইন্টু এন। এই মানুষটির উপর নর্মাল অর্থাৎ লম্ব প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করবে? দেখো এ কোন সারফেসে আছে, সারফেসকে চিপকাচ্ছে এইভাবে, সারফেস ওকে প্রতিক্রিয়া বল দেবে এইভাবে, সেটা অভিমুখ কোন দিকে? তো নর্মাল ফোর্স এই বরাবর, তাহলে নেট ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার, এই কেন্দ্রমুখী নেট ফোর্স কত? এই নর্মালটাই। আর কি কোনো বল কাজ করছে না? তোরা বলো দিদি এফসি কাজ করছে, আরে বাবা এফসি মানে কি? নেট বল কেন্দ্রমুখী, সেটাই এফসি। এখানে নেট বল কত? নর্মাল, তো নর্মালটাই এফসি। বুঝতে পারছি? তাহলে এখানে এফসি সেন্ট্রিপিটাল ফোর্সই হচ্ছে নর্মাল, নর্মালটাই সেন্ট্রিপিটাল ফোর্স। বেশ, তাহলে এই এফ এর জায়গাতে আমরা ফর্মুলা জানি মিউ ইন্টু এন গ্রেটার ইকুয়াল এমজি। তাহলে এন এর সরি এনটা কি? এনটা হচ্ছে এফসি, তাহলে মিউ এফসি গ্রেটার ইকুয়াল এমজি। এটুকু ক্লিয়ার নাকি বল? এফসি এর ফর্মুলা জানি এম ওমেগা স্কয়ার আর, জানি। তাহলে এখানে বসো মিউ এম ওমেগা স্কয়ার আর ইজ গ্রেটার ইকুয়াল এমজি। এম এম কেটে যাবে, তাহলে মিউ ওমেগা স্কয়ার আর ইজ গ্রেটার ইকুয়াল টু জি। তাহলে ওমেগা স্কয়ার ইজ গ্রেটার ইকুয়াল টু জি বাই মিউ আর, স্কয়ার উঠালে মানে এটা ওমেগার টার্মসে বললাম। আর যদি আমি বলি ভি এর টার্মসে, কত বেগ নিয়ে ঘুরবে ভি, মানে রৈখিক বেগের টার্মসে যদি বলি, সেক্ষেত্রে ফর্মুলা বসাও এফসি মানে এম ভি স্কয়ার বাই আর। তো বসাও এখানে এম ভি স্কয়ার বাই আর, মিউর সঙ্গে গুণ করলাম গ্রেটার ইকুয়াল টু এম, এম এম কেটে গেল, অতএব ভি স্কয়ার ইকুয়াল টু জি আর বাটা মিউ। এই বেগ নিয়ে যদি ঘোরে বা এর থেকে বেশি বেগ নিয়ে যদি ঘোরে, তাহলে স্লিপ কেটে নিচে পড়বে না। মানে মিনিমাম ফোর্স মিনিমাম ভেলোসিটি, মিনিমাম বেগ একে রুট ওভার জি আর বাই মিউ রাখতে হবে। তাহলে দেখো যদি মিউটা কমে যায় তাহলে ভিটা বেড়ে যাবে, তাহলে মিনিমাম বেগ রাখতে হবে যাতে স্লিপ কাটে না পড়ে, সেটা কি বেড়ে যাবে। বুঝতে পারছো? মানে বেশি জোরে ওকে বাইকটাকে চালাতে হবে যাতে না পড়ে। এবার মিউটাকে কমিয়ে দাও মানে কি? ঘর্ষণ বলটাকে কমিয়ে দাও, মানে ইন্টারলকিংটা কমিয়ে দাও। এবার মিউটাকে বাড়িয়ে দাও, মানে এমন একটা চাকা ইউজ করা হলো বাইকে যে চাকাটা খুবই ভালো, মানে ইন্টারলকিংটা ভালো, ফলে ঘর্ষণ বলটা ভালো আছে, তাহলে ভিটা কমে গেল। মানে ও যদি স্পিডটা একটু কমও রাখে তবুও পড়বে না। তাহলে ডিপেন্ড করছে মিউ এর উপর আর এর উপর। জি তো কনস্ট্যান্ট পৃথিবীতে, সব জায়গাতে না, পোলার ইকুয়েটর আলাদা। তো আপাতত যদি এরকম খেলাতে তোমরা নামতে চাও, নামো না, নামতে চাও, তাহলে আর এবং মিউ এর উপর নির্ভর করছে তুমি বেগ কত রাখবে। আর যদি বেশি হয়ে যায়, মানে এই সিলিন্ডারটা যদি অনেকটা বড় হয়ে যায়, তাহলে আরটা বড় হয়ে গেল, বেশি রেডিয়াস জুড়ে তোমাকে ঘুরতে হবে, তো তোমাকে বেশি জোরে ঘুরতে হবে, নাহলে পড়ে যাবে। যদি আরটাকে কমিয়ে দাও তাহলে একটু কম বেগে ঘুরলেও তুমি পড়বে না। এই হলো কনসেপ্ট। আশা করো বুঝতে পেরেছো। ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নাই, ছবি আঁকবে, ছবি আঁকার পর দেখবে নেট ফোর্স টুয়ার্ডস এন ইকুয়াল টু এফসি, এফসি এর মান হচ্ছে এম ভি স্কয়ার বাই আর। আর যেহেতু আমরা জানি এ পড়বে না, তা সুতরাং এম জি ইকুয়াল টু ফ্রিকশন, ফ্রিকশনের জায়গাতে মিউ ইন্টু এফসি বসাবে, দেন
তোমার বেরিয়ে যাবে ভি মিনিমাম লাগবে রুট ওভার জি আর বাই মি। ডে 12 বা মরণকূপ জিনিসটা কি, এর ফর্মুলা কি, কত মিনিমাম ভেলোসিটিতে এ ঘুরবে যাতে না পড়ে, সেটা হচ্ছে রুট ওভার জি আর বাই। আশা করবো বুঝতে পেরেছো। ওকে ডান। একটা ডিস্ক আছে, ধরো এইভাবে একটা ডিস্ক আছে, এভাবে ঘুরছে, মানে এটা অক্ষ এভাবে ঘুরছে, পুরোটা এভাবে ঘুরছে। তো ডিস্কের এইখানে এই পয়েন্টে একটা কয়েন রাখলাম, কয়েন 1 টাকা 2 টাকা বা 5 টাকার একটা কয়েন। তো যদি স্পিডটা বাড়িয়ে দাও তাহলে কয়েনটা কি হবে, বেরিয়ে পড়ে যাবে, ছিটকে বেরিয়ে যাবে। তো ঠিক কত ওমেগা রাখলে এই ছিটকে বেরোবে না, এটা একটা অঙ্ক। লিখে রাখলাম কত দূরে, সেন্টার থেকে আর দূরত্বে। তাহলে যখন ডিস্কটা ঘুরবে, স্মল আর দূরত্ব বলি, ডিস্ক যেটা সেটা ব্যাসার্ধ আর এটা, তখন এও ঘুরছে এর রেসপেক্টে, সেটা কোন সার্কেলে, অবভিয়াসলি এটা। ডান। ওকে, তাহলে এর ছিটকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কোন দিকে আছে, অবভিয়াসলি এই বরাবর বেরিয়ে যাবে। আমি এইভাবে ছবিটা আঁকছি, সুবিধা হবে। এটা ঘুরছে হবে, তাহলে এই বরাবর কি লাগছে, নেট একটা ফোর্স লাগবে, যেটা হবে অভিকেন্দ্র বল। বেশ, এখানে তুমি অপকেন্দ্র বলের কনসেপ্ট লাগাতে পারো, যেহেতু এই ঘুরছে সুতরাং ত্বরণ আছে। ত্বরণ আছে মানে কি, এই বরাবর ত্বরণ আছে, আর এই বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই বরাবর, মানে সিউডো ফোর্স লাগছে এটা, মানে সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা, সেটা ইকুয়াল টু কত বেরোবে, সেন্ট্রিফিউগাল বলছি, এই বরাবর নেট ফোর্স, এই বরাবর নেট ফোর্স কত লাগে, এই বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বাইরের দিকে, আপেক্ষিক গতি বাইরের দিকে, এখানে একটা মিউ আছে, সারফেসে মিউ আছে মানে ঘর্ষণ আছে, তাহলে এটা আপেক্ষিক গতির অপোজিটে কি লাগবে, ফ্রিকশন ফোর্স লাগবে, ঘর্ষণ বল লাগবে। তাহলে নেট ফোর্স ফ্রিকশন ফোর্স এদিকে লাগছে, বাইরের দিকে অপকেন্দ্র বল লাগছে, তাহলে দুটো সমান করে দেবো। কেন সমান করলাম, দুটো সমান করবো তবেই তো চুপচাপ বসে থাকবে না, তো ছিটে বেরিয়ে যাবে, ছিটকে বেরিয়ে যাবে। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স ইকুয়াল টু এফ আর। আচ্ছা, তাহলে এই এফ আর মানে ঘর্ষণ বল। তো ঘর্ষণ বল যদি সমান হয় এর থেকে বা বেশি হয়, ঘর্ষণ বলকে বেশি হতে হবে তবেই তো ছিটকে বেরিয়ে যাবে না, এই বরাবর বলটা বেশি হতে হবে, এই বরাবর বলটা যদি বেশি হয় তো ছিটকে বেরিয়ে যাবে। ঘর্ষণ বল ইজ গ্রেটার ইকুয়াল টু এফ সেন্ট্রিফিউগাল। বেশ, এবার এর ফর্মুলা কি, এম ওমেগা স্কোয়ার আর, আর এফ আর এর ফর্মুলা কি, এফ আর এই বরাবর ঘর্ষণ বল তো লিমিটিং ফ্রিকশন, এটা হচ্ছে কয়েনটা, এই বরাবর এম জি লাগছে, সারফেসটা এটা, তাহলে এই বরাবর কি নেব, নর্মাল লাগবে, তো নর্মাল ইকুয়াল টু এম জি, তাহলে মিউ এম জি ইজ গ্রেটার ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, এম এম কেটে গেল, তাহলে ওমেগা স্কোয়ার বার করছি মিউ জি বাই আর, ওমেগা কত হবে, রুট ওভার মিউ জি বাই আর। একই ধরনের কনসেপ্ট, এর ধরনের অঙ্ক এলে আমি কি করব, দেখো যে অত বেশি মাথা ঘামাটা না চাও, কি করবে, এম ওমেগা স্কোয়ার আর সমান ঘর্ষণ বল এই বরাবর, মানে মিউ ইন্টু এম জি, এম ওমেগা স্কোয়ার ইকুয়াল টু মিউ ইন্টু এম জি, এম এম কেটে যাবে, সেখান থেকে ওমেগা বার করে নিতে পারবে, বা যদি ভি এর রেসপেক্টে বলো তো এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু মিউ এন জি করবে, এম এম কেটে যাবে, ভি এর মান বার করবে। ডান। তো আজকের মতো এ পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। এর পরের ভিডিওটা পুরোপুরি অঙ্কের উপর আনবো, তারপর আরো ব্যাংকিং অফ রোড এই সমস্ত যে কনসেপ্টগুলো আছে, যে রাস্তাটা কিভাবে থিটা কোণে হারানোর ফলে কি হয়, সব ব্যাপারে পড়াবো, সেটা পরের লেকচারে, তারপরের লেকচারে। এর পরের লেকচারটা পুরোপুরি অঙ্কের উপর আসবে, অনেকগুলো অঙ্ক করাবো, আশা করবো তোমরা সব কিছু বুঝতে পারবে, আমার বিশ্বাস তোমরা বুঝতে পারবে। তো আজকের মতো এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বেস্ট অফ লাক, টাটা।